আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুর, পেট্রাপোল সীমান্তে বিজেপির ঘেরাও কর্মসূচি। মমতার আপত্তিকর মন্তব্য, ভারতের আচরণে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ, বিদেশি কূটনীতিকদের কাছে প্রকৃত চিত্র তুলে ধরবেন উপদেষ্টা। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না। আগামী নির্বাচন সহজ হবে না, 2 জেলার কর্মশালায় নেতা কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। সব দলের চিন্তার প্রতিফলন আছে 31 দফা প্রস্তাবে। কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। আওয়ামী লীগের উন্নয়নের তথ্য আর বাস্তবতায় অনেক ফারাক পেয়েছে শ্বেতপত্র কমিটি। বাজেটের আগে সরকারকে কৌশল স্পষ্ট করার পরামর্শ ডক্টর দেবপ্রিয়। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছে আমি রাবেয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা। এ সময় দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়েছেন তারা। অভিযোগ করেছেন, পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচারের দোসরদের পক্ষে কাজ করছে ভারত। তাদের যে কোনো পদক্ষেপের জবাব দিতে বাংলাদেশের জনগণ প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি সংগঠন সন্ধ্যার পর থেকেই বিক্ষোভে নামে। হাইকমিশনের মতো গুরুত্বপূর্ণ স্থানে হামলার ঘটনায় ক্ষোভ জানায় ছাত্ররা। বাংলাদেশের পতাকা অবমাননার সময় প্রশাসনের নীরব ভূমিকার সমালোচনা করা হয়। তারা বলেন, ভারত সরকার উস্কানিমূলক আচরণ করছে। বাংলাদেশের সম্প্রীতি আগে যেমন বজায় ছিল, এখন আরো তার চাইতে বেশি বন্ধন সুদৃঢ় হয়েছে। কেউ যেন আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে না তাকায়। আমাদের বিপ্লব কিভাবে রক্ষা করতে হয় আবু সাইদ আমাদের দেখিয়ে দিয়েছে। এখনো যারা দেশের বাইরে থেকে দেশের উপরে দাদাগিরি ফলাতে চান, তাদেরকে সতর্ক করে দিচ্ছি, বাংলাদেশের জনগণ আপনাদের দাদাগিরি মেনে নেবে না। আজকে দেখুন, মালদ্বীপ আপনাদের সাথে নাই, শ্রীলঙ্কা আপনাদের সাথে নাই, নেপাল আপনাদের সাথে নাই। নেপালের বেশিরভাগ মানুষ হিন্দু, তারপর তারা আপনাদের সাথে নাই। সময় থাকতে আপনাদের অপরাধ, আপনাদের ভুল বুঝে নিন। বক্তারা অভিযোগ করেন, পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচারের দোসরদের পক্ষে কাজ করছে ভারত। এ সময় তারা বাংলাদেশকে কোনো ধরনের খেলায় মেতে না ওঠার পরামর্শ দেন। তারা ভিসা বন্ধ করে দিবে, চিকিৎসা বন্ধ করে দিবে, খাবার আমদানি রপ্তানি বন্ধ করে দিবে। আমরা বাংলাদেশের মানুষ যদি না খেয়েও মরে যাই, আমরা দেশকে আপনাদের কাছে বিক্রি করব। আমাদেরও জানা আছে আপনাদেরকে কিভাবে সোজা করতে হয়। যে দিল্লিতে খুনি নয়, সে দিল্লির সাথে কোনো বন্ধুত্ব নয়। ভারত আমাদেরকে যেভাবে উস্কানি দেখ, আমরা কোনো উস্কানিতে পা দিব না। অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে চায়, কিন্তু বাংলার ছাত্র জনতা প্রস্তুত আছে। এই কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ভারতের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত বাংলাদেশের ছাত্র জনতা। সংখ্যালঘু নিয়ে কোনো রাজনীতি করবেন না। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দূতাবাসে হামলা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাতের শামিল। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সন্ধ্যায় বাংলা মোটরের সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি ভারতকে প্রতিবেশী সুলভ সম্পর্ক রক্ষায় উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। সংবাদ সম্মেলনে ভারতের সাথে করা সকল চুক্তি উন্মোচন, পানির ন্যায্য হিস্যা নিশ্চিত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ 6টি দাবি
পেশ করে জাতীয় নাগরিক কমিটি। এছাড়া পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে স্পেশাল টাস্ক ফোর্স গঠন সহ শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবিও জানিয়েছেন তারা এ সময়। সেই জায়গাতে হামলা নিপীড়ন চালানো আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব যে জনগণ এবং রাষ্ট্র রয়েছে তার উপরে সরাসরি আঘাত। সকলকে আমরা আহ্বান জানাবো, বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে আপনারা অনধিকার চর্চা করবেন না। আমরা অতিসত্বর সকল পক্ষকে নিবৃত্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে ভারতের আগরতলাতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এই সময় বাংলাদেশি দূতাবাসে হামলা এবং ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছে তারা। সেই সাথে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই সময় বিক্ষোভকারীরা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সন্ধ্যায় নগরীর ১৬শহর রেল স্টেশনে বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে ভারত। আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাদের দেশে তৎপরতা চালাচ্ছে, যেন এই ২৪-এ যারা রাজপথে এসে রক্ত দিয়ে এদেশকে নতুনভাবে পুনর্গঠন করার চেষ্টা করছে তাদেরকে ব্যাহত করা যায়। রংপুরে বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। ভারত যদি ষড়যন্ত্র বন্ধ না করে তাহলে বাংলাদেশের সকল ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তারা। আমাকে জায়গা দিয়ে ক্ষান্ত হয় নাই, এই দেশের ২৪-এর বিপ্লবকে প্রতিবিপ্লবে পরিণত করার জন্য একের পর এক ষড়যন্ত্র করার চেষ্টা করছে। প্রয়োজনে আবার রক্ত দেব রাজপথে, তারপরে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। বাংলাদেশের দূতাবাসে হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় ভারতীয় সকল পণ্য বয়কটের ডাক দেন তারা। বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে ভারতীয় আগ্রাসন রোধ করার জন্য আমাদের মৃত্যু পর্যন্ত যদি হয় আমরা সেটা মেনে নিতে প্রস্তুত। বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সিলেটেও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বগুড়ায় মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। রাতে সরকারি আজিজুল হক কলেজ থেকে মশাল মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হয়ে মশাল মিছিল বের হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদ জানানো হয়। খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে পরে বাংলাদেশ ব্যাংক মোড়ে যায় তারা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এর আগে উগ্র হিন্দুত্ববাদীরা তাণ্ডব চালিয়ে তছনছ করে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন। সোমবার গেরুয়া পতাকা নিয়ে মুখোশ, হেলমেট পরে পুলিশের উপস্থিতিতেই হাইকমিশনে ব্যাপক হামলা চালায় শত শত হিন্দুত্ববাদী জঙ্গি। এ সময় ছিঁড়ে ফেলা হয় সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা। এদিকে বেনাপোল পেট্রাপোল সীমান্ত ঘেরাও কর্মসূচি পালন করেছে বিজেপি নেতৃত্বাধীন সনাতনী ঐক্য মঞ্চ। এ সময় মুসলমানদের বয়কটের পাশাপাশি তাদের উপর হামলারও নির্দেশ দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার স্থানীয় সময় দুপুরে আগরতলা অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হঠাৎই হামলা চালানো হয়। মুখোশ, হেলমেট পরে গেরুয়া পোশাকধারী শত শত হামলাকারী পুলিশের উপস্থিতিতে তাণ্ডব চালায় পুরো সহকারী হাইকমিশন প্রাঙ্গণে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীদের হামলায় সহকারী হাইকমিশন প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নামিয়ে ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা, ভেঙে ফেলা হয় স্থাপনার বিভিন্ন অংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে হামলাকারীদের সংঘর্ষ হয়। এদিকে বাংলাদেশ সীমান্তের বেনাপোল পেট্রাপোল অংশে ব্যাপক সমাবেশ করে বিজেপি নেতৃত্বাধীন সনাতনী ঐক্যমঞ্চ। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পেট্রাপোল বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল হয়। দুনিয়ার হিন্দু
এ সময় বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় মিছিল থেকে, হুমকি দেওয়া হয় মুসলমানদের উপর হামলারও। ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো? করবেন তো? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এর আগে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে একাধিকবার হামলা এবং ঘেরাওয়ের চেষ্টা করা হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিধানসভায় বাংলাদেশ নিয়ে খুবই আপত্তিকর মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে জাতিসংঘের সাথে আলোচনার জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার বিধানসভায় দেয়া ভাষণে মমতা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলেছেন। আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথ চলে, আমরা সেই পথটাকে আমাদের পথ করে মেনে নিই। কিন্তু গত 10 দিন ধরে আমি দেখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিকমম, একদম চুপ করে আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য ইউনাইটেড নেশনস সো দ্যাট দে ক্যান সেন্ড দ্য পিস কিপিং ফোর্স ইন বাংলাদেশ and they can rescue all people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনা পরিকল্পিত। শুরু থেকে স্থানীয় পুলিশ সক্রিয় ছিল না বলে এক বিবৃতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীদের অবস্থান দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের হামলা চালানোর সুযোগ করে দেওয়া হয়েছে। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতিতে বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে, এমনকি সহকারী হাইকমিশনে প্রবেশ করে আসবাবপত্র ধ্বংস করে। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল নিষ্ক্রিয়। বিবৃতিতে বলা হয়েছে, কূটনৈতিক মিশনগুলোতে নিরাপত্তা দেওয়া সংশ্লিষ্ট দেশের দায়িত্ব। বাংলাদেশ সরকার খুব দ্রুত এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে ভারত সরকারের কাছে আহ্বান জানায়। এদিকে ভারতের আগরতলাতে বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে নয়াদিল্লি। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কূটনৈতিক স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর পাশাপাশি আগরতলাতে বাংলাদেশ মিশনে হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়। GPH কোয়ান্টাম B600 TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এদিকে সাম্প্রদায়িকতা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বৈশ্বিক অপপ্রচার চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কোনো সাম্প্রদায়িক কার্যকলাপ এদেশে চলবে না উল্লেখ করে কেউ তার চেষ্টা করলে সরকার বরদাস্ত করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের সর্বদলীয় সংসদীয় গ্রুপের রিপোর্টও একপেশে জানিয়েছেন, পরস্পরের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ। দু একটি সীমান্ত দিয়ে ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টাকে উস্কানিমূলক বলেও বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বেশ কিছুদিন পর ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ব্রিফিং। ৬২ দেশের অধিকাংশেরই মিশন প্রধান ছিলেন স্বল্প সময়ের নোটিসের এই আয়োজনে। মূলত বাংলাদেশের হিন্দুদের নিয়ে ভারতের কিছু মিডিয়ায় যে অপপ্রচার চলছে তা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতেই সোমবার বিকেলের এই ব্রিফিং। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা না আসলেও ছিলেন তার প্রতিনিধি। কাউকে দোষারোপ করার জন্য আসে, আমরা শুধু আমাদের অবস্থানটাকে শক্তভাবে উল্লেখ করার জন্য এসেছি। সেখানে ধর্মীয় পরিচয়ের কারণে বাংলাদেশের কোনো নাগরিক নির্যাতন নিপীড়নের শিকার হবেন না, সরকারের এই অবস্থান বিদেশিদের কাছে স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়। আমরা সবাইকে সমান চোখে দেখব। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে।
সীমান্তে ভারতীয় কিছু নাগরিকের আচরণকে উস্কানিমূলক মন্তব্য করে বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রস্তাব নিয়েও কথা বলেন উপদেষ্টা। প্রভোকেশন, এবং এটাকে আমরা প্রভোকেশন হিসেবে দেখব যতক্ষণ পর্যন্ত না প্রকৃত প্রস্তাবে তারা বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয়। বিএসএফ সেখানে তাদেরকে থামাতে সক্ষম হয়েছিল। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার যে ইলেকটোরেট সেটা আমি জানি। আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম, আমি তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত। 5 আগস্টের আগে ও পরের সরকার ভারতের সাথে সম্পর্কে বড় ফ্যাক্টর বলে মনে করেন তৌহিদ হোসেন। দ্বিপাক্ষিক সম্পর্কে নিজ দেশের স্বার্থ রক্ষা প্রধান ইস্যু বলেও মন্তব্য করেন তিনি। 5 তারিখের আগে এবং পরের সরকারের তফাৎ আছে। এখন এটার সাথে অ্যাডজাস্ট করতে কেউ সময় নিতে পারে, কিন্তু বাস্তবতাকে তো মেনে নিতে হবে। আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর একটি গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে সক্রিয় বলেও আশঙ্কা তার। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ, যেটা তো ব্রিটেনের, আমি তো অন্যদের সেটা বলে লাভ নেই, ব্রিটেনের সাথে আমরা এই ইস্যুটা তুলব। আপনারা দেখেছেন যে অত্যন্ত একপেশে একটা রিপোর্ট তারা দিয়েছে। এটা ভুলে গেলে চলবে না যে এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে। কিন্তু গ্লোবাল ক্যাম্পেইন চলছে, গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তা না, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠী তারা চেষ্টা করতেছে, সবখানে তারা হিট করার চেষ্টা করছে। এমন বাস্তবতায়ও ডিসেম্বরে ঢাকায় বাংলাদেশ ভারত ফরেন অফিস কনসালটেশন হবে বলে আশাবাদী উপদেষ্টা। হওয়ার কথা আমি মনে করি হবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে না। নেতাকর্মীদের অনেকের মধ্যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে এমন চিন্তা ঢুকে গেছে। এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেছেন, এই কঠিন কাজ জয়ে নেতাকর্মীদের অর্জন করতে হবে জনগণের আস্থা। সেই সঙ্গে বিএনপি সবার আগে দেশ এবং নাগরিকের কথা চিন্তা করে সংস্কার প্রস্তাব ঘোষণা করেছিল বলেও জানিয়েছেন এ সময় তারেক রহমান। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে 31 দফা ঘোষণা করে বিএনপি। এ নিয়ে খুলনা ও ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীদের বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের মানুষকে নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে না। কেবল জনগণের সমর্থন পেলেই ক্ষমতায় যাবে দল। এই দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না। সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব, হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। আমরা যদি কেউ কোনো বিগত 3-4 মাসে ভুল করেও থাকি, আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে, প্রিয় সহকর্মীবৃন্দ, একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা। তারেক রহমান বলেন, এখন যারা সংস্কারের কথা বলছে 3 মাস আগেও তারা সে কথা বলেনি। 2 বছর আগে বিএনপির দেয়া সংস্কার প্রস্তাবই প্রমাণ করে এই দল দেশ ও মানুষের কথা চিন্তা করে। সমাজের অনেক ব্যক্তি অনেক সংস্কারের বিষয়ে কথা বলছেন, যারা 3 মাস বা 4 মাস বা এমনকি 5 মাস আগেও 6 মাস আগেও যারা সংস্কার নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের দল বিএনপি এই সংস্কারের কথা আজকে থেকে 2 বছর আগে বলেছে। এ সময় জনগণের সাথে থাকা এবং জনগণকে পাশে রাখতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আমি অনুরোধ করব, একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি। আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। কর্মশালায় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন কেন্দ্রীয় নেতারাও। উপজেলা পর্যায়ে প্রশিক্ষণটা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বাংলাদেশের মানুষ তাদের মাথার উপর কারো দাদাগিরি একদম পছন্দ করে না বলে
মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা প্রসঙ্গে সোমবার রাতে তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। পোস্টে ডক্টর শফিকুর রহমান লিখেছেন যে ভারত নিজ দেশে তার প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি এ সময়। মেগা প্রকল্পের মাধ্যমে যেসব টাকা লোপাট করা হয়েছে পরবর্তী প্রজন্মের ঘাড়ে সেই বোঝা থেকে গেল বলে মনে করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম করা যাবে না। সকালে এনইসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন কমিটির সদস্যরা। কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এ সময় বলেছেন, বিগত সরকারের আমলে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো, আর এর উৎস ছিল 2018 সালের নির্বাচন। পরবর্তী সময়ে যে ভোট হয়েছে সেখানেও স্বচ্ছতার জায়গা নষ্ট করে দেওয়া হয়েছে। বর্তমান সরকারকে আগামী 2 বছরের কর্মপরিকল্পনা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা বলেছেন, কিভাবে বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী বা খাতকে কর ছাড় দেওয়া হয়েছে তার কোনো সঠিক কাঠামো নেই। অভিবাসনের জন্য মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে, এভাবেও অর্থ পাচার করা হয়। 18 নির্বাচনের পরের নির্বাচন কত হলো? 2024-এ শেষ। যে 3টি নির্বাচন হয়েছে, এই 3টি নির্বাচন এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের, এবং এর ভিতর দিয়ে আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল, যে জবাবদিহিতার জায়গা ছিল, সেই জায়গাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। আবারও স্বাগত, দেখছেন যমুনা নিউজ। ভোটার তালিকায় যোগ হতে যাচ্ছে 17 লাখ নতুন ভোটার। আগামী মার্চে তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন নবগঠিত নির্বাচন কমিশন। শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের উদ্দেশ্য বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার জন্য 17 লাখ নাগরিকের তথ্য আছে কমিশনের কাছে। তারা ভোটার তালিকায় যুক্ত হবেন 2 মার্চ। তবে পরিসংখ্যান বলে 45 লাখের মতো নাগরিকের নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার কথা। সেই হিসেবে 27-28 লাখ এখনও নিবন্ধনের বাইরে। নির্বাচন কমিশন ভবনে নবগঠিত কমিশনের প্রথম সভায় আলোচনা হয় এ নিয়ে। আরও আলোচ্য ছিল সীমানা নির্ধারণ ও 4 জন নির্বাচন কমিশনারের নেতৃত্বে 4টি কমিটি গঠন। বৈঠক চলে প্রায় 2.5 ঘন্টা। এরপর ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। তালিকার বাইরে থাকা ভোটারদের বিষয়ে কথা বলেন তিনি। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তালিকা, যেখানে সঠিকতা যেন 100% আমরা নিশ্চিত করতে পারি। আর পাশাপাশি যারা প্রাপ্তবয়স্ক 1 জানুয়ারি 2025 এবং পরবর্তীতে 1 জানুয়ারি 2026-এ যারা ভোটার হওয়ার যোগ্য, তারা কেউ যেন বাদ না পড়েন। এ লক্ষ্যেই 2026-এর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর কথা জানান নির্বাচন কমিশনার। বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা 2025 সালে যারা ভোটার হবেন, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের তথ্যও আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। যখনই আমাদের কোনো একটা নির্বাচন সামনে আসবে, আমাদের চেষ্টা থাকবে সবসময় যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা আপনার সম্মুখ সময় পর্যন্ত যেন যদি বিশেষ কোনো অর্ডিন্যান্স জারি করে হোক, সবাইকে যেন আমরা যারা ভোট দেওয়ার যোগ্য তাদের সবাইকে যেন তালিকাভুক্ত করতে পারি। বৈঠকে কমিশনের কার্যক্রম সম্পন্ন করতে 4 কমিশনের নেতৃত্বে 4টি কমিটি গঠন করা হয়েছে। সীমানা নির্ধারণ সংক্রান্ত আপত্তিগুলো নির্ধারিত কমিটিতে পাঠানোর কথা জানায় কমিশন। পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ এবং সম্মানের সাথে বসবাস করছে, এমনটাই বলেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে ঐতিহাসিক শহীদ বাবরি মসজিদ দিবস উপলক্ষে আয়োজিত কনফারেন্সে প্রধান আলোচক হিসেবে যোগ দিয়েছেন তিনি। এই সময় মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশকে কখনোই স্বাধীন মনে করে না ভারত। শেখ হাসিনার পতনের সাথে সাথেই ভারতের পরাজয় শুরু হয়েছে বলেও জানিয়েছেন এই সময় মাহমুদুর রহমান। সম্প্রতি একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনাকে ত্রিপুরার পরিবহন মন্ত্রী এবং ভারতের একাধিক সংবাদ মাধ্যম ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেছেন তিনি। পরে জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা পরিদর্শন শেষে জেলা হেফাজত ইসলাম নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মাহমুদুর রহমান।
বাংলাদেশকে স্বাধীন দেশ মনেই করে না, তারা বাংলাদেশকে ভারতের উপনিবেশ মনে করে। আর আমাদের লড়াই হচ্ছে তার বিরুদ্ধে, যাতে আমরা স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পারি। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে সংক্ষুব্ধ পক্ষকে ফের পুনঃতদন্তের জন্য আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি নেতারা। বলেছেন, স্বাধীন বিচারালয় থেকে ন্যায় বিচার পেয়েছেন তারেক রহমান সহ দলীয় নেতৃবৃন্দ। সেই সঙ্গে প্রতিবেশী কোনো দেশের ধর্মীয় উগ্রবাদীরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেছেন বিএনপির শীর্ষ নেতারা। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি, জানিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে। এ নিয়ে কথা বলেন তৎকালীন সরকারের মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় আওয়ামী লীগের সমাবেশে হামলা হয়েছে দাবি করে পরামর্শ দেন সংক্ষুব্ধ পক্ষকে আদালতে যাওয়ার। উগ্রবাদী কোনো সংগঠন এটি করতে পারে এবং এর মধ্যে আমাদের কোনো একটি প্রতিবেশী দেশও জড়িত থাকতে পারে, কারণ একটি জিনিস সহজেই বোঝা যায় যে নিজের সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য সরকারি দল কখনো বা কোনো সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা কখনো এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হতে পারেন না। প্রথম এজাহারে তো তারেক রহমানের নামই ছিল না। যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি তারা আদালতে যেতে পারে। বিচারালয়ে যদি অভিযোগ করেন তাহলে নতুন করে আবার তদন্ত হতে পারে, আমরা সেখানে সমর্থন জানাবো। বিএনপি নেতাদের মতে রাজনৈতিক প্রতিহিংসায় মামলা দেওয়ার সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। জানান, সাজা হওয়া বাকি 4 মামলায় ন্যায় বিচার পেলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কাউকে এইভাবে জেলে থাকতে হবে না, মৃত্যুর সাথে লড়তে হবে না, বিদেশে থাকতে হবে না, দেশের মধ্যে পালিয়ে থাকতে হবে না, মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, সেটাই সকলের প্রত্যাশা। ডিউ প্রসেস অফ লর মাধ্যমে মামলাগুলো শেষ করার জন্য চেষ্টা করতে দ্রুততম সময়। বিচার বিভাগ নিরপেক্ষভাবে গতকালকের মতোই আরেকটি নিরপেক্ষ রায় প্রকাশ করে, তাহলে অতি অল্প সময়ের মধ্যে তিনি দেশে ফিরে আসবেন। যদি আগামী বছর নির্বাচন হয় তাহলে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে যেতে চাই। এখনও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছর, দুদকের 2 মামলায় 16 বছর ও মানহানি মামলায় 2 বছরের সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 15ই আগস্টকে জাতীয় শোক দিবস রাষ্ট্রীয়ভাবে পালন এবং সরকারি ছুটি ঘোষণা করে 22 বছর আগে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে এই বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ। একই দিন জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় বাতিল চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার এই শুনানির দিন ধার্য করা হয়েছে। 1975 সালের 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 21 বছর পর 1996 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে রাষ্ট্র ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তখন 15 আগস্টকে জাতীয় শোক দিবস উদযাপন ও সরকারি ছুটি ঘোষণা করা হয়। 2002 সালে বিএনপি সরকার সেই সিদ্ধান্ত বাতিল করে দেয়। এটি হাইকোর্টে চ্যালেঞ্জ করলে বিএনপি সরকারের সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। তখন থেকে ছুটি সহ রাষ্ট্রীয়ভাবে পালন হয়ে আসছিল 15ই আগস্ট জাতীয় শোক দিবস। তবে ডক্টর ইউনূস সরকার ক্ষমতা নেবার পরই নির্বাহী আদেশে জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিল করে। এবার হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ। 15ই আগস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল একটি রায়ের মাধ্যমে। তো সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আপিল করার আমাদের আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এটা শুনানির জন্য। তফাৎটা হচ্ছে যে একটা পার্মানেন্ট বাতিল করা আর একটা হচ্ছে যে এই বছরের জন্য ছুটিটাকে স্থগিত করা হয়েছে। 2020 সালের 10 মার্চ হাইকোর্ট একটি রিটের প্রেক্ষিতে রায় দেয়। সেখানে বলা হয় জয় বাংলা হবে জাতীয় স্লোগান। স্কুল কলেজ থেকে শুরু করে সকল পাবলিক অনুষ্ঠানে এই স্লোগান বলা বাধ্যতামূলক। সেই আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আমাদের আদালত আসলে হস্তক্ষেপ করতে পারে না, সেটি যেটা এক্সিকিউটিভ সম্পূর্ণভাবে গভর্নমেন্টের ডিসিশন, পলিটিক্যাল অ্যান্ড পলিসি ডিসিশন, সেখানে আদালতের হস্তক্ষেপ করার সুযোগ আছে কিনা এই বিষয়ে শুনবেন।
হাইকোর্টের ওই আদেশকে শেখ হাসিনার মন্ত্রিসভা নির্বাহী আদেশে অনুমোদন করে কার্যকর করেছিল। আপিল বিভাগ বাতিল না করা পর্যন্ত জয় বাংলা এখনো জাতীয় স্লোগান। আইন এটাই বলছে। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। পুলিশের উপর হামলার মামলায় গ্রেফতার ৩৯ জনের মধ্যে ৯ জনকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এই আবেদন মঞ্জুর করে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়েছে তাদের। অন্যদিকে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নেয়ার পথে পুলিশের উপর হামলার মামলায় ৮ আসামের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন। ইট পাটকেল দিয়ে পুলিশ হামলা চালায়, 10 জন পুলিশকে আহত করে এবং ভাঙচুর করে। সেই মামলায় মোট 8 জন আসামিকে আজকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে শুনানি অন্তে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং সংস্থার প্রায় ৫.৫ লাখ শূন্য পদে নতুন চাকরির সুযোগ আসছে। সোমবার এসব শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিব জানিয়েছেন, সরকারি চাকরিতে আবেদনের ফি অর্ধেকের বেশি কমানো হচ্ছে। একই সাথে অনিয়ম ঠেকাতে বিসিএস এর ড্রাইভার নম্বরও ২০০ থেকে কমিয়ে ১০০ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলমগীর স্বপনের রিপোর্ট। চাকরি প্রত্যাশীদের প্রধান লক্ষ্য থাকে সরকারি চাকরি। তবে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে ৪,৭৩,০০০ পদ শূন্য থাকলেও নিয়োগের উদ্যোগ নেওয়া হয়নি। পদ পরিবর্তনের পর বেকারত্ব কমাতে শূন্য পদে নতুন নিয়োগের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। শুরু হয়েছে নবম থেকে ২০তম গ্রেড অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সব শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া। সোমবার সব মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থায় চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এটা একটা জরুরি এমফাসিস দেওয়া হয়েছে সচিব লেভেলে, ডাইরেক্টর লেভেলে, অল কনসার্ন যার যদি একটা পদও থাকে অথবা ১০০,০০০ এই লোক নেওয়ার প্রসেস শুরু করতে হবে। যে রেভলিউশনের মাধ্যমে সরকার এসেছে এবং যারা এটার সাথে সরাসরি জড়িত তারাই তোর ছাত্র। শর্টেস্ট পসিবল টাইপে আপনার নিয়োগ প্রক্রিয়া শুরু করুন। শূন্য পদে নিয়োগের জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এর রিপোর্ট ১৫ কার্যদিবসের মধ্যে দেওয়ার জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়। এরই মধ্যে ৪৭তম বিসিএস এর জন্য ৩,৬৮৮টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ফর্ম কেনার জন্য ৭০০ টাকার ফি কমিয়ে ৩৫০ টাকা করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে পিএসসি। ৭০০ টাকা যেটা ছিল আমরা একটা অনুরোধ করেছিলাম, দেখি তার চেয়েও কমেছে, সেটা করছে ৩৫০ টাকা। আরেকটা ছিল প্রতিবন্ধী যারা, তাদের ছিল ১০০ টাকা, ওইটা করছে ৫০ টাকা। পিএসসি ইজ দ্য হাইয়েস্ট। বাইরের সরকারি এর চেয়ে কম হবে। ৪ তারিখে এটা মিটিং দিয়েছি, এটা সচিব কমিটির মিটিং বলে, সেখানে এটা প্লেস হবে। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষায় অনিয়ম হয়। এজন্য পিএসসি প্রস্তাবিত মৌখিক পরীক্ষা ২০০ নাম্বার ১০০ করার পরিকল্পনাও আছে সরকারের। ভাইবা ২০০ থেকে ১০০ করার প্রস্তাব করা হয়েছে, ভাইবার নাম্বার। কারণ ডিসক্রিপেন্সিটা এই জায়গায় হয়, যাকে নিতে চায় তাকে ১৮০, ১৯০, আর যাকে নিতে চায় না ৪০। দেখুন ১০০ হলে ডিসক্রিপেন্সিটা অটোমেটিক কমে আসবে। সচিব জানান, বিসিএস সহ সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগে। কম সময়ে নিয়োগ সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এটা আরো গতিশীল করার জন্য আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু হতে কমপক্ষে 1 বছর লাগবে। নির্মাণে কোনো দুর্নীতি বা অস্বাভাবিক ব্যয় কেন হয়েছে সে বিষয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন বিমান পরিবহন এবং পর্যটন উপদেষ্টা হাসান আরিফ। অথচ শেখ হাসিনা সরকার গত বছর 7ই অক্টোবর উদ্বোধন করে ঘোষণা দেয় চলতি বছর ডিসেম্বরেই খুলে দেওয়া হবে নতুন টার্মিনালটি। সকালে রাজধানীর একটি হোটেলে এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম ATJFB আয়োজিত গোল টেবিল আলোচনায় এসব কথা জানানো হয়েছে। বছরে প্রায় 2 কোটি যাত্রীকে সেবা দিতে প্রস্তুত হচ্ছে দৃষ্টিনন্দন বিশালাকার 3য় টার্মিনাল। 90% বেশি কাজ শেষ হতেই গেল বছর 7 অক্টোবর তড়িঘড়ি উদ্বোধন করেছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলা হয়েছিল এই ডিসেম্বরেই খুলে দেওয়া হবে পুরো টার্মিনাল। So we need the operator, we need a ground handling agent who are precise, able to handle in a professional way. We are talking about branding Bangladesh এবং এই নতুন একটা টার্মিনালকে আমরা যদি ব্র্যান্ডিং বাংলাদেশের পার্ট হিসেবে লেভারেজ করতে পারি, it will add more value. অবশ্যই বিমানের 54 বছরের অভিজ্ঞতা আছে আমাদের প্যাসেঞ্জার টার্মিনাল ম্যানেজ করার জন্য, কিন্তু
স্টেট অফ দ্য আর্ট মেকানাইজড রোবোটিক কার্গো টার্মিনাল ম্যানেজ করার অভিজ্ঞতা কি কারো আছে কিনা? এর মধ্যেই রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এই বাস্তবতায় বছরের শেষ প্রান্তে রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় টার্মিনাল নিয়ে নানা শঙ্কার কথা জানান বিশেষজ্ঞরা। আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে সুন্দর মনে হলেও নির্মাণের সর্বস্তরে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, যার স্বাক্ষর সর্বত্র স্পষ্ট। বিশেষ করে অখ্যাত ব্র্যান্ডের অতি প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে, যা দীর্ঘস্থায়িত্বের ক্ষেত্রে সমস্যাপূর্ণ হতে পারে। কোথাও কিন্তু একক মনোপলি গ্রাউন্ড হ্যান্ডিং কোথাও নাই, একমাত্র বাংলাদেশ ছাড়া। যেটা মফিজ সাহেব একটা হিসাব দিয়েছেন যে $800-850 লাগে ব্যাংককে, সেখানে আমরা $3,000-3,500 দিচ্ছি, বাট উই আর নট গেটিং সার্ভিস। টার্মিনালের তদারকি প্রতিষ্ঠান, সিভিল এভিয়েশন কর্মকর্তা, বিমানবন্দরের নির্বাহী পরিচালক সহ বিভিন্ন স্টেক হোল্ডাররা উপদেষ্টার সামনে তুলে ধরেন নানা অনিয়ম, সমস্যা আর সম্ভাবনার কথা। To make sure the accountability, I repeat, the make sure the accountability, and that's how gradually 85 to 90% luggages are being given on time and service is being improved. So if you can fulfill, they just want their luggages in time, everybody behaving with them, smiling face and all these things. Rest of the things they don't care much. So if we can give this, we have only given this, and then people are so happy. So we really, third terminal, now coming back to the third terminal to this point, this is a dream the whole nation is seeing, and dream is coming into reality. এই থার্ড টার্মিনাল বিশ্বের অন্যতম ব্যয়বহুল উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, সেই তুলনায় যথাযথ সেবা নিশ্চিতে শঙ্কিত তারা। এর সাথে একমত পোষণ করেন উপদেষ্টাও। 30,000 কোটি টাকা যে খরচ, সেই খরচের বিষয়টা আসছে, ব্যয় যেটা হয়েছে। কি নোট পেপারের মধ্যে উনি এই প্রশ্নটা তুলেছেন যে দুর্নীতি না হলে এই খরচটা এত তো হতো না। এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ারের সঞ্চালনায় গোলটেবিলে উপদেষ্টা জানান, সবকিছু নিশ্চিত করে টার্মিনালটি চালু করতে আরও 1 বছর সময় লাগবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের র্যাব পরিচয় ডাকাতির চেষ্টার সময় 3 জনকে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে জনতা। রাত 8:30টার দিকে টার্মিনালের সামনের পার্কিং এলাকাতে ডাকাতদের গাড়ির ধাক্কায় কয়েকজন আহত হয়েছে। আটক 3 জনের একজন নিজেকে র্যাব এবং আরও একজন পুলিশ সদস্য বলে পরিচয় দিয়েছে নিজেদের। সেটা নিশ্চিত করতে আটককারীদের জিজ্ঞাসাবাদ করছে এপিবিএন। তারা জানিয়েছে, প্রবাসী কয়েকজন এয়ারপোর্ট টার্মিনাল থেকে বের হয়ে পার্কিং এরিয়ায় গেলে র্যাব পরিচয় তাদের তল্লাশি করে অভিযুক্তরা। পরে তাদের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় ভুক্তভোগীদের চিৎকারে গাড়ি আটকে দেয় জনতা। 3 জনকে হাতে নাতে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়। দীর্ঘদিন থেকেই বিমানবন্দর এলাকাতে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বিদেশ ফেরত প্রবাসীদের মালামাল ছিনতাই এবং ডাকাতির সঙ্গে জড়িত বেশ কয়েকটি চক্র। আটককৃতরা তেমনই এক চক্রের সদস্য বলে ধারণা করছে পুলিশ। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি বেসরকারি সংস্থা এবং ব্যক্তি পর্যায়ে সমন্বিত পদক্ষেপের বিকল্প নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর। সকালে অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর এবং সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতার পাশাপাশি আর্থিক সক্ষমতাও অনেকটাই কমে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে ডেঙ্গুতে চলতি বছর আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বছর জুড়ে আক্রান্ত হয়েছে 92,351 জন, প্রাণ গেছে 494 জনের, যাদের 339 জনই আক্রান্ত হন ঢাকা বিভাগে। অধিদপ্তরের জরিপ বলছে, ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার বহুতল ভবনে সবচেয়ে বেশি এডিস লার্ভা পাওয়া গেছে। মহাপরিচালক বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা আর সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। আপনারা জানেন ঢাকা সিটি মর্টালিটি রেট এবং আক্রমণ রোগীদের সংখ্যাও বেশি ঢাকায়। তো সেটার ওনারা বিশ্লেষণ করেছে, ঘনবসতি ঢাকা বিভিন্ন কারণ, মাল্টি স্টোরেজ বিল্ডিং বা বিভিন্ন জায়গায় পানি জমে থাকা, ইভেন ফুলের টপ শুধু না, যেগুলো গাছ যেমন ডগা থাকে এর মধ্যে পানি জমে থাকে, এর মধ্যেও কিন্তু আসতে পারে। হাসপাতালগুলো অধিদপ্তরকে জানিয়েছে, এখনও আক্রান্তরা দেরিতে হাসপাতালে আসছেন, এজন্য মৃত্যুহারও কমছে না। তবে চিকিৎসায় কোনো অনিয়ম পাওয়া গেলে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থার কথা জানান নবনিযুক্ত মহাপরিচালক। সেগুলো আপনাদের কাছে আমরা সুস্পষ্টভাবে তুলে ধরতে চাই, যাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে, মানুষরা তাড়াতাড়ি হাসপাতালে আসে এবং চিকিৎসা নেয়।
এবং এই চিকিৎসা সময় মতো নিলে যে মৃত্যুর হার কমানো সম্ভব সেই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবছর এখন পর্যন্ত ৬৭ জন চিকুনগুনিয়া ও ১১ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকা সিটি কর্পোরেশনে যারা মারা যাচ্ছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দেশের জ্বালানি খাত বড় ধরনের ভর্তুকির মধ্য দিয়ে যাচ্ছে। সরকার এই ভর্তুকি কমিয়ে জ্বালানি খাতকে সমৃদ্ধ করার চেষ্টা করছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আমেরিকান চেম্বার অফ কমার্স আয়োজিত বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি বিষয়ক এক গোল টেবিল বৈঠকে এমনটাই জানিয়েছেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার। বিনিয়োগ কিভাবে আরও সহজ করা যায় সেটা নিয়েও বিশেষায়িত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন তিনি। এ সময় ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং বর্তমানের এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার পিটার হাস বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন খাত রয়েছে, তবে এজন্য এই খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সরকারকে আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে হবে বলেও জানিয়েছেন তিনি। We believe that the interim government's proposed reforms to enhance transparency and accountability, as well as its efforts to improve institutional efficiency in the public administration, the financial sector, and the public procurement process. These energy sector companies and the power sector companies have huge amount of subsidy. We are trying to gradually reduce this subsidy. And then we are also the other thing, Eric is sitting next to me. I'm afraid, he might ask me about his overdue payments. So we are trying to bring those down as fast as we can. ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রদের মেগা রিইউনিয়ন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ জানুয়ারি মুন্সিগঞ্জের ঢালি আম্বার নিবাস রিসোর্টে হবে এই মিলন মেলাটি। এই উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থীদের এই রিইউনিয়নকে সফল এবং স্মরণীয় করে রাখতে নানা আলোচনা হয়। রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুত এবং সহজ করার উপর গুরুত্ব আরোপ করা হয় সভায়। এজন্য বিভাগীয় এবং জেলা পর্যায়ে প্রচারণার কথা উঠে আসে এ সময়। সেই সাথে আয়োজন প্রস্তুতিতে ব্যাচওয়ারি সম্পৃক্ততা নিশ্চিতের কথা বলেছেন অনেকে। সভায় সভাপতিত্ব করেছেন ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। অন্যান্যের মধ্যে রিইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য সচিব সৈয়দ মাজহারুল হক সুহাস, ঢাকা কলেজের সাবেক ভিপি হারুনুর রশিদ, সাবেক জিএস জাকির হোসেন এবং AHM জাভেদ উপস্থিত ছিলেন। মালয়েশিয়াতে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় আশঙ্কাজনক হারে বেড়েছে প্রতারণা এবং সত্যায়ন পত্রের জালিয়াতি। এ বিষয়ে সতর্কীকরণ বিবৃতি প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশি হাই কমিশন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি প্রকাশ করেছে হাই কমিশন। মালয়েশিয়ার বিভিন্ন প্ল্যান্টেশন সেক্টরে কর্মী নিয়োগ দিচ্ছে দেশটির সরকার। এই নিয়োগের নথি জমায় চলছে জালিয়াতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাইকমিশনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ভুয়া স্বাক্ষর এবং পদবি ব্যবহার করে চলছে বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদাপত্রের জাল সত্যায়ন। এরই মধ্যে তা ছড়িয়ে গেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সকলকে সঠিক তথ্য যাচাই করে আবেদনের অনুরোধ করেছে হাইকমিশন। ওমানে যাত্রা শুরু করলো আরও একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। রাজধানীর মাস্কাটের মোবালা সানাইয়া এলাকাতে চালু হলো সিটি স্টার ফর বিজনেস LLCর চতুর্থ শাখাটি। রবিবার উদ্বোধন করা হয়েছে প্রতিষ্ঠানটির নতুন শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিলাল আল বোহামি। আরও উপস্থিত ছিলেন নূর হোসেন তালুকদার, নূর মোহাম্মদ, ইকবাল হোসেন, শাহাব উদ্দিন সহ ওমানের বহু প্রবাসী ব্যবসায়ীরা। প্রতিষ্ঠানটিতে পাওয়া যাবে সুলভ মূল্যে ভবন নির্মাণের সকল সামগ্রী, জানায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ নেসার উদ্দিন। আমরা আশা করি নেসার ভাই আরো ভবিষ্যতে আরো ভালো ভালো ব্রাঞ্চ উপহার দিয়ে আমাদের বাংলাদেশের জনগণকে কাজের সন্ধান দেবে। ওনার এই ব্যবসাতে আমাদের বাংলাদেশের কর্মস্থান অনেক বৃদ্ধি পেয়েছে। ওনার মনে হয় 70-80 জন কর্মচারী আছে ওনার। তো আমাদের রেমিটেন্সও বাংলাদেশের জন্য সহযোগিতা হচ্ছে। চলতি বছরে মালয়েশিয়ার অভিবাসন অভিযানে গ্রেফতার করা হয়েছে দেশটির 7,000-এরও বেশি
অবৈধ বসবাসকারী বাংলাদেশিকে। মালয়েশিয়ার এক স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে এই তথ্যটি। অভিবাসন বিভাগে চলমান অভিযানে আটক করা হয়েছে ৭,৮২২ বাংলাদেশিকে। মোট গ্রেফতার করা হয়েছে বিশ্বের বহু দেশের ৪১,০০০-এরও বেশি অর্ধেক অভিবাসীকে। আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রয়েছে ইন্দোনেশিয়ার নাগরিক। পাশাপাশি দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ অভিবাসী নিয়োগের অপরাধে গ্রেফতার করা হয়েছে ১,৬০০-এরও বেশি নিয়োগকর্তাকে। দেশটি থেকে সকল অবৈধ অভিবাসী উচ্ছেদ না করা পর্যন্ত অব্যাহত থাকবে এই অভিযান বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আবারও মুলতবি করা হলো ভারতের পার্লামেন্টের ২ কক্ষের অধিবেশনটি। সোমবার লোকসভার বিতর্কে আদানি ইস্যু এবং সাম্প্রদায়িক দাঙ্গা সহ বিভিন্ন ইস্যু নিয়ে তুমুল হট্টগোলের মুখে স্থগিত করা হয়েছে অধিবেশনে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে আদানি ইস্যু নিয়ে কংগ্রেস কথা বলতে চাইলে শুরু হয় এক ধরনের হট্টগোল। তারপরে স্থগিত হয় সোমবারের অধিবেশনটি। এর আগে গেল সপ্তাহে গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ নিয়ে আলোচনার দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন দলগুলো। সেদিনও একভাবে স্থগিত করা হয়েছে অধিবেশন। গেল ২০ নভেম্বর ভারতীয় ধনকুবের এবং আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই মূলত এই ইস্যু নিয়ে বেশ সোচ্চার কংগ্রেসের দাবি, আদানির ইস্যু সহ সম্বল, মণিপুর ইত্যাদি ইস্যু নিয়ে আলোচনায় বসতে চাইলেও তা এড়িয়ে যেতে চাইছে ক্ষমতাসীন মোদী সরকার। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।